আচ্ছা, গত ক্লাসে আমরা আলোক ইয়ার মোটামুটি কনসেপ্টটা শিখছি এবং ওটা কিভাবে কাজ করে এটা দেখছি। আর একটা সূত্র আমরা বের করে ফেলছিলাম, যে এই সূত্র, যে প্রদত্ত শক্তি ইজ ইকুয়াল টু নিবৃত কার্যের প্রেক্ষক প্লাস গতিশক্তি কে, তাই তো? তো এখন ওইটাই আমরা এখানে আরেকটু কাজ করব। গতবারে আমরা কি করছিলাম, আমরা আমাদের যে ব্যাটারিটা আছে ওটা কিভাবে লাগাইছিলাম, যে এমন ভাবে লাগাইছিলাম যাতে করে এই ক্যাথোডটা ওটা ইলেকট্রনের পাশে থাকে, তাই না? তো ওইটা মানে ক্যাথোডটাতে ব্যাটারির নেগেটিভটা ক্যাথোডে আর ব্যাটারির পজিটিভটা অ্যানোডে লাগাইছিলাম, এইভাবে করছিলাম। তো আজকে আমরা একটা ডিফারেন্ট কাজ করব। কাজটা কি? কাজটা হলো আমরা এই ব্যাটারির পোলারিটিটা চেঞ্জ করে দেব। ঠিক আছে? চেঞ্জ করে যদি দিই, ধরো পজিটিভটা নেগেটিভ আর নেগেটিভটা যদি পজিটিভে দিই, ঠিক আছে, তাহলে কি হবে আমরা দেখতে যাচ্ছি। এরকম করে, আরে এরকম করে দিলাম, তাই না? এরকম করে দিলাম। এখন দেখো, ব্যাটারি যখন আমি উল্টাই দিছি, তখন কিন্তু এদিক থেকে আর ইলেকট্রন এদিকে আসবে না। তখন আসলে এই যা দিছিলাম, মানে এই যে এগুলা, এগুলো আর থাকবে না, তাই না? এটা আর পজিটিভ হবে না। তাহলে তখন কি হবে? তখন যেহেতু এটা পজিটিভ, যেহেতু এটা নেগেটিভ, তার মানে এখানে নেগেটিভ চার্জ থাকবে, তাই না? নেগেটিভ চার্জ থাকবে আর এখানে পজিটিভ চার্জ থাকবে ধরো। এখন এখানে যে ওই আলোটা পড়ার ফলে যে ইলেকট্রন গুলো বের হচ্ছিল একটা গতিশক্তি নিয়ে, সেগুলা কিন্তু আর এদিকে আসতে চাইবে না। কেন আসতে চাইবে না? বিকর্ষণ করবে স্বাভাবিকভাবে, তাই না? এগুলো ইলেকট্রন গুলো বিকর্ষণ করবে। তো এখন যদি এরকম হয় যে এগুলোর গতিশক্তিটা এই যে বিকর্ষণ যে করবে, এই শক্তিটার থেকে যদি বেশি হয়, মানে কে ইজ গ্রেটার দেন, যদি এদের বিকর্ষণ শক্তিটার থেকে বেশি হয়, তাহলে তো এদিকে যাবে ইলেকট্রন গুলা। কিন্তু যদি দেখা যায় যে আমি যে পরিমাণ বিভব দিছি তাতে করে সেটা ইলেকট্রন গুলোর গতিশক্তির থেকেও বেশি বেশি শক্তি দিয়ে বিকর্ষণ করতেছে, তাহলে তো তখন আর ইলেকট্রন গুলো আসা বন্ধ করে দিবে আর কি, তাই না? তো তার মানে এই ব্যাটারির যেই বিভব পার্থক্যটা, মানে এই ব্যাটারি ধরো ভি বিভব পার্থক্য, ঠিক আছে? তো এইটা একটা শক্তি জেনারেট করতে পারতেছে, এবং এই ব্যাটারি যে শক্তিটা জেনারেট করবে আমরা জানি যে ইলেকট্রনকে যে বলে এটা বিকর্ষণ করবে সেটা কিসের সমান হবে, বা আমরা যদি কাজটা যদি চিন্তা করি, তাহলে সেইটা শক্তিটা আমরা এইভাবে মেজার করতে পারি না, যে ডাব্লুটা হবে কিউ ইন্টু ভি, বা যেহেতু এখানে ইলেকট্রন আছে তাহলে ই ইন্টু ভি, এই পরিমাণ শক্তি দিয়ে বিকর্ষণ করবে। এখন এই শক্তিটা যদি আমাদের ওই ইলেকট্রনটার গতিশক্তিটা সমান হয়, তাহলে ইলেকট্রন আর এদিকে আসবে না, তাই না? তো এখন যে পরিমাণ বিভব পার্থক্য প্রয়োগ করলে ইলেকট্রন আসা বন্ধ করে দিবে, সেই বিভব পার্থক্যটাকে আমরা বলতেছি নিবৃত্তি বিভব। ঠিক আছে? ধরো ভি, ধরো এটাকে আমরা ভি নট দিয়ে রিপ্রেজেন্ট করি, ভি নট। তো ভি নট বিভব পার্থক্য বিভব পার্থক্য প্রয়োগ করলে ভি নট বিভব পার্থক্য প্রয়োগ করলে কি হবে? ইলেকট্রনের গতিশক্তি আহ সমান হবে আর কি। বা তুমি বলতে পারো যে ইলেকট্রন এদিকে আর আসবে না, ইলেকট্রন নির্গত হবে বাট এদিকে আসবে না। তো ধরো যে বিভব পার্থক্য প্রয়োগ করলে ইলেকট্রনের গতিশক্তি সমান হবে, বা ইলেকট্রন এর কি বলবো, হ্যাঁ এটাই লিখে দিই, যে বিভব পার্থক্য প্রয়োগ করলে আহ ইলেকট্রনের গতিশক্তি সমান হবে, সেটি হচ্ছে নিবৃত্তি বিভব। ঠিক আছে? তাহলে এই যে শক্তিটা সেটা আমরা মেজার করব কিভাবে? এই ইলেকট্রিক্যাল যে শক্তিটা সেটা হচ্ছে ইভি দিয়ে, আর আমাদের গতি শক্তিটা তো কে। তাহলে আমরা সুন্দর মতো কি লিখতে পারি? আমরা সুন্দর মতো এটা লিখতে পারি যে কে হবে ইভি এর সমান, তাই না? কে হবে ইভি এর সমান।
বা ইভিটা হবে কে সমান, তাইলে ইলেকট্রন আসা বন্ধ করে দিবে, তাই তো? এটাই। তো এখন ধরো আমাদের সূত্রটা কি ছিল, তোর এই যে ফটোইলেকট্রিকের সূত্রটা ছিল ই প্রদত্ত শক্তি ইজ ইকুয়াল টু ফাই নট প্লাস হচ্ছে কে। এখন আমরা যদি এই ফাই নট রাখলাম, এই ই কেটাকে আমরা, কে যেহেতু ইভিটা মানে ভি নট ধরো, এটাকে আমরা ই ভি নট দিয়ে প্রকাশ করবো, এটা হচ্ছে কে ম্যাক্স। ঠিক আছে? তো আমরা আমরা কি করতেছি, আমাদের আগের যে সূত্রটা ছিল সেই সূত্রটাতে আমরা জাস্ট একটা রিপ্লেসমেন্ট করছি। যে আগে আমরা গতি শক্তি দিয়ে ওখানে লিখতাম, এখন ওই গতি শক্তিটার ভ্যালুটা জাস্ট চিন্তা করো, ভ্যালুটা আমরা ইয়া দিয়ে প্রকাশ করছি, ওই যে এই কি বলে ইভি দিয়ে, মানে ইলেকট্রিক্যাল শক্তি দিয়ে প্রকাশ করছি। এইটুকুই কাজ, এতটুকুই কাজ আমরা করছি। বুঝতে পারছো কি? ইভি নট আমরা লিখলাম, তাহলে আমরা লিখতে পারি ই ইজ ইকুয়াল টু ফাই নট প্লাস ইভি নট, তাহলে এটা একটা আমাদের সূত্র। আবার এখান থেকে এই সূত্রটা, আবার এখান থেকে এটাও লেখা যায় যে কে ইজ ইকুয়াল টু ইভি, কে তো না, মানে হচ্ছে তুমি লিখতে পারো হচ্ছে হাফ ঠিক আছে। এখানে ই কত, ইটা আমরা ইউজ করবো 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে? আমরা কিন্তু এখানে ভ্যালুটা নিছি, তো এখানে ই এর মানটা যখন দিব ওটা আমরা যেটা দিব শুধু পজিটিভ ভ্যালুটা দিব। ঠিক আছে? ইলেকট্রনের চার্জটা দিব 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, পজিটিভটা। মানে এইটার মান আর এইটার মান তো সমান হবে, তাই না? যদিও আমরা জানি যে এটা আর এটাকে নালিফাই করতেছে, তো আমরা জাস্ট ভ্যালুটা সমান দেখাইলাম। বুঝা যেতে পারছি? তাহলে এখন আমাদের সূত্রগুলো আগের মতোই থাকবে, খালি কে ম্যাক্স এর জায়গায় রিপ্লেস হয়েছে কোনটা, এই ভি নট দিয়ে। এটাই আর কি। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা এখন যা, আমাদের কিন্তু মোটামুটি থিওরি শেষ, থিওরি আর নতুন কিছু নেই, এখন জাস্ট অঙ্ক করবো। তার আগে আমরা একটা ইয়া দেখি, অ্যানিমেশন দেখি, দাঁড়াও। এই তো দেখা যাচ্ছে। যা, হ্যাঁ আচ্ছা দেখা যাচ্ছে। তাহলে দেখো এখান থেকে কি হচ্ছে, এখান থেকে হচ্ছে তোমার এই যে গুলো টর্চ লাইটটা দিয়ে আমরা আলো দিতেছি ক্যাথোডের উপর, আর এখান থেকে ইলেকট্রন গুলো বের হচ্ছে, একদম ছবি দেখা যাচ্ছে। এখন আমি কিন্তু কিছু চেঞ্জ করবো, তুমি আমাকে বলবা যে চেঞ্জ করলে কি হতে পারে। ধরো এখানে আমাদের কি দেখছে যে সিরিয়াম, এই যে এখানে দেখো এই বোর্ডটা দেখো, এগুলো, হ্যাঁ, এই যে এই যে বোর্ডটাতে দেখো তো কি ব্যাপার। হুম, এই বোর্ডটাতে দেখতে দাও। এই বোর্ডটাতে দেখতে পাচ্ছি যে আমাদের যে মেটালটা, টার্গেট মেটাল, সেটা হচ্ছে সিজিয়াম, একটা মেটাল। আর যেই পরিমাণ ওয়েভলেন্থটা আমি ফেলতেছি, সেই ওয়েভলেন্থ হচ্ছে 430 ন্যানোমিটার, ইন্টেন্সিটি হচ্ছে 5, ধরো 5 ওয়াট পার মিটার স্কোয়ার। ভোল্টেজটা আপাতত কিছু দেয়নি, ভোল্টেজ 0 ভোল্ট দিয়েছে, কোনো ভোল্ট দেওয়া হয়নি। ঠিক আছে? আর হচ্ছে এরকম করে আছে। এখন আমি এগুলোকে চেঞ্জ করবো, ওয়েভলেন্থ যদি কমাই তাহলে কি হওয়ার কথা, আমি কি বলছিলাম যে ওয়েভলেন্থ যদি কমাই ফেলি তাহলে কি হয় জানি, তাহলে নির্গত শক্তিটা ফোটনের শক্তিতে বাড়ে যায়, তাই না? তাহলে আমি যদি ওয়েভলেন্থ কমাই দিই তাহলে কি হবে, এই যে অধিক পরিমাণে ইলেকট্রন কিভাবে জেনারেট হবে, আমি মূলত এই ফোটনের শক্তিটা বাড়ে যায়। আচ্ছা, দাঁড়াও, ভালো দিন। আচ্ছা একটু দাঁড়াও। হুম,
এখন ধরো তো ঠিক আছে? এখন মানে কি হচ্ছে? স্পিডে আসতেছে কথাগুলা? আচ্ছা তুমি একটা কাজ তুমি লিঙ্কে আরেকবার জয়েন দাও তো। ওকে। হ্যাঁ, আমাকে বলো। তুমি কি ওয়েবসাইট কমিউনিটি তোমার যাবে। মানে এখান থেকে বের করতে হবে। দেখি বলে দিচ্ছি। বের করার পরিমাণ কিন্তু কমে গেছে। So, এবার যদি আমি এটা বানানো শুরু করি ওয়েবসাইটটা, তাহলে ফটোর পরিমাণ কিন্তু কমে আসবে। এরকম কম দিতে হবে। আমি এটা বাড়াই। এই দেখো একটা দিলেই নতুন হয়েছে। ঠিক আছে? এটা আমরা বলতে চাচ্ছিলাম যে ফটোটা সিস্টেমের উপর নির্ভর করতেছে। এবার ধরো আমাদের ফটোটা চেষ্টা করুন। ওয়েব ব্লেন্ডার চাই। ইন্ডেক্স কিন্তু পাই। তো দেখো বর্তমানে কারেন্ট 0.5 মিলি অ্যাম্পিয়ার। মানে ইন্ডেক্সটা বাড়ায় কি হয়? কারেন্টের ভ্যালু বেড়ে যাওয়ার কারণে ইলেকট্রনিক শক্তি বাড়ে যাবে। অধিক দেখছিলাম যে প্রবাহটা বাড়ে যায়। প্রবাহটা বাড়ে যায়। তাহলে আমরা যদি ইন্ডেক্সের ভ্যালু করে কারেন্টের ভ্যালু বাড়ছে। দেখছো? কারেন্টের ভ্যালু 0.9 মিলি অ্যাম্পিয়ার হয়ে গেছে। ওকে। তাহলে এই দুইটা কাজ আমরা বুঝতে পারছি। ভোল্টেজ আমরা কি বলতেছি যে আমি যদি ভোল্টেজ প্রয়োগ করি মানে নেগেটিভ বিভব প্রয়োগ করি নোংরা দিকে প্রয়োগ করি তাহলে কি হয়ে যাবে ইলেকট্রনটা থামে যাবে তুমি ধরো এই যে 460 ন্যানোমিটারে প্লেন সেন্স আমি যত কোনো ইলেকট্রন নেগেটিভ না কি করতে হয় রাইট হচ্ছে ওয়েব প্লেন গুলোকে কারেক্ট করতে হয় আমি ভোল্টেজ সেট করব ওখানে কি হয় আর আসবে না কি ভোল্টেজ কি হয় উল্টা দিকে নেগেটিভ ভোল্টেজ সেট করব আমি পজিটিভ ভোল্টেজ দিতাম তো এমনি কারেন্ট বাড়ে যাবে। এবার নেগেটিভ ভোল্টেজ দিতে হবে। দিচ্ছি, 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 তারপরেই তাহলে মোটামুটি দেখো এখন আর কোনো ইলেকট্রন ওদিকে আসতে পারছে না। বুঝছো? -4.1 ভোল্ট দেওয়ার পর ইলেকট্রন আসতে পারছে। বুঝতে পারছি জিনিসটা? ও আচ্ছা। এটা চালু করার পর থেকে আচ্ছা দেখো এই যে ভোল্টেজ প্রথমে এখনই আমি এই যে শুরু করবো নেগেটিভ ভোল্টেজ ব্যবহার করবো ইলেকট্রন ডান দিকে আসছে বুঝতে পারছি যে বিভব প্রয়োগ করতেছি আমরা দেখি কখনো আচ্ছা মোটামুটি এখানে বুঝতে পারছো মানে তুমি ইয়াতে লিখতে পারো লিখতে পারো এটা ঠিক আছে স্পিড প্রবলেম হচ্ছে আমি এমনি বুঝতে তোমাকে দেখো বিপরীত পোলারিটি যখন তখন কি ঠিক আছে তো আচ্ছা দেখো মানে তুমি যদি আগে পোলারিটিটা রাখতা না আগে পোলারিটিটা রাখতা তাহলে তুমি এই ভোল্টেজটা যত বাড়াইতা
তত বেশি কারেন্ট এখানে তুমি পাইবা। কিন্তু যখন তুমি এটা বিপরীত পোলারিটি করছো, তোমার পোলারিটিটা হচ্ছে ভিন্ন, তখন তুমি পোলারিটিটা বাড়াইতে শুরু করলে ইলেকট্রন এদিকে আসা কম, এদিকে আর আসবে না, কারণ ওই যে বিকর্ষণ থাকবে। এক সময় কারেন্টের ভ্যালুটা জিরো হয়ে যাবে, কারেন্টের ভ্যালুটা জিরো হয়ে যাবে। যখন কারেন্টের ভ্যালুটা জিরো হয়ে যাবে, সেই যে ভোল্টেজটা সেটাকে আমরা বলতে পারি নিবৃত্তি বিভব। আসলে এইখানে আমি এটা দিয়ে দিই যে ডেল ভি নট বিভব পার্থক্য প্রয়োগ করলে আই তড়িৎ প্রবাহ যখন জিরো হয়ে যাবে সেটি হচ্ছে আমাদের নিবৃত্তি বিভব। আর তড়িৎ প্রবাহ আর কখন সেটা সম্ভব হবে, যখন বিভব পার্থক্য প্রয়োগ করে যে শক্তিটা আমরা দিছি ইভি নট, সেটা ইলেকট্রনের গতি শক্তির সমান হবে। এখন দেখো এখানে সাইনের কিছু ব্যাপার আছে, আমি তোমাকে সাইনের কথা বলি। ভোল্টেজটা নেগেটিভ হবে, বুঝছো? এখন তুমি ভোল্টেজটা যদি তুমি নেগেটিভ বসাও, তাহলে তোমার ইলেকট্রনের চার্জটাও নেগেটিভ বসানো উচিত, কারণ তোমার শক্তিটা অবশ্যই অলওয়েজ পজিটিভ হবে, ইভি নট। আর ভোল্টেজটা যদি তুমি পজিটিভ বসাও, তাহলে ইলেকট্রনের চার্জটাকে তুমি পজিটিভ বসাবে, মানে এই দুটো গুণ করে যাতে প্লাস আসে। কথা কি বুঝে গেছে? হ্যাঁ। তো রিয়ালিটিতে আমাদের ইলেকট্রন চার্জ কি নেগেটিভ, এবং ভোল্টেজটা কি প্রয়োগ করতেছি নেগেটিভ, ঠিক আছে? কিন্তু তুমি যখন ভ্যালু বের করবা তখন তুমি পজিটিভই আসবে, ঠিক আছে? ভি নটটা ধরো 2.2 ভোল্ট আসবে, কিন্তু এটা কিন্তু নেগেটিভ 2.2 ভোল্ট প্রয়োগ করছিল, তাই না? এইটা খালি একটু খেয়াল রাখো। তো আমরা হিসাব করার সময় সবসময় আর কি হয়েছে পজিটিভই হিসাব করবো। তবে এটা হচ্ছে বিপরীত পোলারিটি প্রয়োগ করছে, মানে মেইন কথা ভি নট বিভব পার্থক্য প্রয়োগ করে যদি তড়িৎ প্রবাহটা শূন্য করে দিতে পারি, তাহলে সেটা হচ্ছে নিবৃত্তি প্রবাহ। এবং সেটা কখন হবে, যখন সেই শক্তিটা, ইলেকট্রিক্যাল শক্তিটা ইভি নটটা গতি শক্তির সমান হবে। তো জাস্ট এটাই। তো এখন হয়েছে, অনেক হয়েছে, এখন আমরা ইয়া করি, চলো মানে হচ্ছে অঙ্ক টঙ্ক করি। তো এইগুলা হচ্ছে এমসিকিউ আমি নিয়ে আসছি, আমাকে এখন উত্তরগুলো বলো তো কি কি হবে। বলছে নিবৃত্তি বিভব ভি নট এর সাথে আপতিত আলো কম্পাঙ্ক ভি এর সম্পর্ক লেখচিত্র কোনটা হবে? নিবৃত্তি বিভব ভি নট এর সাথে আহ এই যে কম্পাঙ্কের সম্পর্ক চাইছে, কোনটা হবে বলো তো? তোমার এর আগের দিনের গ্রাফটা মনে আছে? আগের দিনের গ্রাফটা কি ছিল? বা তুমি ওই যে গ্রাফটা তুমি কিভাবে বের করতে পারো, তুমি এইভাবে বের করতে পারো যে ই ইকুয়াল টু কি বলো তো? ই ইকুয়াল টু হলো আহ এখান থেকে দেখি না, কম্পাঙ্ক, হ্যাঁ। তো এইচ নিউ, এইচ মিউ নট প্লাস ই ভি নট লিখতে পারি না? দেখা যায়। তো তোমার চাইছে কি, তোমার দেখো গ্রাফ আঁকতে গেলে তো সমীকরণ লাগবেই, তো তোমার এইটার আর এইটার মধ্যে সম্পর্ক চাইছে, এইটার আর এইটার মধ্যে সম্পর্ক চাইছে। সো আমি ফাই এর সাথে এটা সম্পর্কটা কি লিখতে পারি সিম্পলি, এটার সাথে এটা সম্পর্কটা, এটা কোনটাকে ম্যাচ করতেছে, এইটা নাকি এটা নাকি এটা নাকি এটা, বলো? আমার তো মনে হচ্ছে এইটা উত্তর হবে, এ নম্বরটা। সমানুপাতিকই মনে হচ্ছে, যদিও এক্স্যাক্টলি আসলে ব্যাপারটা এরকম হওয়া উচিত ছিল না। তো ওটা নাই অপশন, তো যেহেতু নাই তাহলে আমরা এটাই সর্বোচ্চ যেটা এ, ওটাই, ওটাকেই দাগাইতে পারি। আচ্ছা, তাও আরেকবার দেখে নিন। মিউ এর সাথে ভি নট, নিবৃত্তি বিভব ভি নট এর সাথে তোমার চাইছে কিসের সম্পর্ক, ভি এর সম্পর্ক চাইছে, তাই তো? তো নিবৃত্তি বিভব তো আমাদের ই ভি নট, তো সেটার সাথে যদি দেখি, ঠিক আছে ওইটাই। আচ্ছা, এরপরে এই 75 76 যদি চিন্তা করি, বলছে উদ্দীপকে এসি এর, হ্যাঁ এসি এর দুই প্রান্তে নিবৃত্তি বিভব ভি নট হলে, এসি এর দুই প্রান্তে নিবৃত্তি বিভব ভি নট হলে ফোটো ইলেকট্রন খুব ধীরে চলবে, ফোটো ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পাবে, তড়িৎ প্রবাহ আই বেড়ে যাবে, ফোটো তড়িৎ প্রবাহ আই শূন্য হবে। কি হবে না? একটু আগে তো বললাম যে আমি যদি নিবৃত্তি বিভব ভি নট প্রয়োগ করি তাহলে আইটা শূন্য হয়ে যাবে, এটাই তো নিবৃত্তি বিভবের সংজ্ঞা।
উদ্দীপকের ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায় আপতিত বিকিরণের কোনটি বৃদ্ধি পেলে? মানে ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পাবে কোনটা যদি বাড়ায় আর কি। ইলেকট্রনের গতিশক্তি কম্পাঙ্ক, অবশ্যই কম্পাঙ্ক। তীব্রতা বৃদ্ধি করলে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাবে। ভর এগুলো তো আসতেছেই না, তাহলে অবশ্যই কম্পাঙ্ক। কম্পাঙ্কটা যদি বাড়ায় দিই তাহলে ইলেকট্রনের গতিশক্তি বাড়ে যাবে। বুঝছো? এই যে ই ইকুয়াল টু, বুঝছো না, এইচ নিউ নট প্লাস কি, তো কম্পাঙ্কটা যদি বাড়াই তাহলে একটু কেটা বাড়ে। তারপর কি, আলোর তড়িৎ ক্রিয়ার আপতিত বিকিরণের কম্পাঙ্ক মিউ এর সঙ্গে নিবৃত্তি বিভবের সম্পর্ক কোনটি? হ্যাঁ, এইবার বোধ হয় এইটা আমাদের আনসার, তাই না? বি নম্বরটা। এইসব ফোটো ইলেকট্রনের নির্গমনের ক্ষেত্রে আপতিত ফোটনের, আচ্ছা, শক্তি ধাতুর কার্য অপেক্ষকের চেয়ে বেশি হবে, হ্যাঁ, শক্তিটা তো বেশি হইতেই হবে, তাই না? কম্পাঙ্ক সূচন কম্পাঙ্কের থেকে বেশি হতে হবে, হ্যাঁ অবশ্যই। তরঙ্গ দৈর্ঘ্য সূচক তরঙ্গ দৈর্ঘ্যের থেকে কম হতে হবে, হ্যাঁ অবশ্যই, এটাও ঠিক আছে। এখন তিনটাই ঠিক আছে, এগুলো কিন্তু আমরা গতদিন আলোচনা করছি। তারপর 43 নম্বরে কি বলে, চিত্রানুসারে টেন থিটার মান কত হবে? টেন থিটার মান, তাহলে টেন থিটা কি হবে? সিম্পলি হচ্ছে এইটুকু ডিভাইডেড বাই এইটুকু। এইটুকু কত আর কি, ইভি নট ধরো। এটা আর কি ওই যে গতি শক্তির জায়গায় এখানে ওই যে নিবৃত্তি বিভবটা লিখে দিচ্ছি, কারণ আমরা একটু আগে দেখলাম কে ইজ ইকুয়াল টু ইভি নট, হ্যাঁ। সো এটা ইভি নট উপরে, নিচে হবে কি তাহলে, এফ মাইনাস এফ নট, মানে এই যে এটা অ্যান্সার, ঠিক না? লম্ব ভাগ ভূমি। তারপর কি বলছে, ফোটনের শক্তি বনাম কম্পাঙ্ক কোনটা? ফোটনের শক্তি বনাম কম্পাঙ্ক কোনটা? এ বি সি ডি কোনটা হবে? সহজ তো, ফোটনের শক্তি কি এস মিউ না? তাহলে কি হবে, ই সমানুপাতিক মিউ না? তাহলে এইটা অ্যান্সার না? কে রে? তাহলে অঙ্ক করি। সিজিয়ান ধাতু কার্যাপেক্ষক কত ভোল্ট? ধাতব পৃষ্ঠতলে এত হার্জ কম্পাঙ্কের আলো আপতিত হলে ইলেকট্রনের নিঃসরণ ঘটে। নিশ্চিত ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো, নিবৃত্তি বিভব নির্ণয় করো, নিশ্চিত ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ দ্রুতি নির্ণয় করো। আর তোমাকে এর আগের দিন আমি এক দুইটা অঙ্ক বোধহয় করে দিইনি, ওগুলো করতে বলছিলাম, করছিলা? গত দিনে অঙ্ক আমি বোধহয় তোমাকে দুইটা SW দিছিলাম, করছিলা? কেন করোনি? আচ্ছা যাই হোক, সিজিয়াম ধাতুর কার্যাপেক্ষক কত ভোল্ট দিছে? কার্যাপেক্ষক দিছে, হ্যাঁ, এটা দিছে। ধাতব পৃষ্ঠে এত কম্পাঙ্কের আলো ফেরছে, আচ্ছা তাহলে আমাদের কি কি দেওয়া আছে ওগুলো একটু লিখে নিই। তাহলে দেখো, ফাই নটটা দেওয়া আছে, তারপর কম্পাঙ্কটা দেওয়া আছে, কি পরিমাণ আলো কম্পাঙ্ক ফেরছে ওটা দেওয়া আছে। তাহলে ইলেকট্রন নিঃসরণ ঘটে, আচ্ছা নিশ্চিত ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি মানে কে এর ভ্যালু চাইছে। আচ্ছা, নিবৃত্তি বিভব কত সেটা চাইছে, কে এর ভ্যালু বের করলে নিবৃত্তি বিভবটা বের করে ফেলতে পারবো, ভি নট। আর নিশ্চিত ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ দ্রুতি কত, সহজ, এটা ভি চাইছে। তো সিম্পলি আমরা এখানে কাজে লাগাবো কোনটা, এইচ নিউ ইকুয়াল টু ফাই নট প্লাস কে। এখান থেকে আমরা সুন্দর মতো এটা বের করে ফেলতে পারবো, এতটুকু। ফাই নট দেওয়া আছে, এইচ নিউ মিও দেওয়া আছে। আচ্ছা, এফ এফ ইউজ করি তাই না, এই যে এইচ এফ ইউজ করলাম। তারপর কে পাইছি, দেখো কে পাইলে আমরা ই ইন্টু ভি নট, এটা সূত্র দিয়ে ভি নটটা বের করতে পারি, এত ভোল্ট। দেখো ওই জিনিসটা এরকম বলে, যদি তুমি লেখো নিবৃত্তি বিভব, হ্যাঁ, তাহলে তুমি পজিটিভ লিখবা 2.2 ভোল্ট লেটসে ধরো। আর যদি বলি বিভব, তাহলে তুমি বলবো -2.2 ভোল্ট। মানে ওই একই জিনিস, যে যদি তুমি বলো মন্দন, তাহলে তুমি বলবো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি তুমি বলো ত্বরণ, তাহলে তুমি বলবো -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বুঝছো? এইটা আর কি। বাকি বেগ তো বের করতে পারবা। ওকে, তারপরটা দেখি।
একটা ধাতু থেকে আলোক তড়িৎ নিঃসরণের প্রারম্ভ দৈর্ঘ্য দেওয়া আছে, মানে ল্যামডা নট দেওয়া আছে। এটা ধরো এইটা দেওয়া আছে। এত তরঙ্গের দৈর্ঘ্যে অতি বেগুনি আলো ওই ধাতুর উপর ফেলছি, মানে এইটা ফেলা হয়েছে, আর এটা সূচন তরঙ্গ দৈর্ঘ্যটা। এখন কি বলছে, কার্য অপেক্ষক কত এটা বের করতে বলছে, ফাই নট। আর নিশ্চিত ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত সেটা বের করতে বলছে কে। এটা পারবা, এটা SW। কোন ধাতুর সূচন কম্পাঙ্ক দেওয়া আছে, সূচন কম্পাঙ্ক না, F0 দেওয়া আছে। যদি ধাতুটির উপর এত কম্পাঙ্কে আলো ফেলি তাহলে F দেওয়া আছে। তো তোমাকে কি বের করতে বলছে, কাট অফ ভোল্টেজ কোনটা। কাট অফ ভোল্টেজ মানে নিবৃত্তি বিভব, বা কাট অফ ভোল্টেজটা কত সেটা বের করতে বলছে। পারবো না? সূত্র কি ইউজ করবো, এইচ এফ নট ইকুয়াল টু ই ভি নট। ভি নটটা এখান থেকে বের করবো, পারবা? তোকে বিশেষ পরীক্ষায় আলোক তড়িৎের কাট অফ ভোল্টেজ হচ্ছে এত, ভি নটটা দিয়ে দিছে। নিশ্চিত ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত, এর চেয়ে সোজা অঙ্ক হয়? হয়ে গেল। তারপর কোনো ধাতব পৃষ্ঠে এত তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ মানে, তাহলে এটা ল্যামডা দেওয়া আছে, হলো নির্বৃত্ত বিভব দেওয়া আছে, নির্বৃত্ত বিভব হচ্ছে ভি নট দেওয়া আছে। এত প্রয়োগ করলে বন্ধ হয়ে যায় স্বাভাবিকভাবে, এটা বললেও হইতো না বললেও হইতো। অন্য কোনো তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ ব্যবহার করলে নির্বৃত্ত বিভবের মান দাঁড়ায়, আচ্ছা এটা ভি নট প্রাইম ধরলাম। তাহলে বলছে যে কার্য অপেক্ষক কত, ভালো প্রশ্ন। পাই নটটা বের করতে বলছে। বলছে ভি নট যদি আমি প্রয়োগ করি, অর্থাৎ 0.6 ভোল্ট যদি থাকে, তাহলে পয়েন্ট মানে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য ভি নটটা হলো 0.6 ভোল্ট, ঠিক আছে। আর অন্য কোনো একটা তরঙ্গ দৈর্ঘ্যে আলো ফেললে সেটার ক্ষেত্রে নিবৃত্ত বিভবটা হয় ভি নট প্রাইম। স্বাভাবিকভাবে যে তুমি যদি আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা চেঞ্জ করে দাও, কম শক্তির বা বেশি শক্তির আলো ফেলো, তাহলে সেক্ষেত্রে তোমার ভোল্টেজটাও কমাইতে হবে, নালে বাড়াইতে হবে। তো এখন অন্য কোনো তরঙ্গ দৈর্ঘ্যে আলো ফেললে তখন ভোল্টেজটা হয়ে যায় 1.1 ভোল্ট। এখন আমাকে বলছে কার্য অপেক্ষক ফাই নটটা কত, এটা এখন কিভাবে বের করব, কি করা যায় বলো? হুম। আচ্ছা, আহ আচ্ছা এইটা লাগতেছে না, না? এই যে 1.1 ভোল্টটা লাগতেছে কি আদেও? কারণ আমরা জাস্ট এইচ ল্যামডা, এই যে এস সি ভাগ ল্যামডা কিন্তু ফাই নট, তো ই ভি নট প্রয়োগ করতে পারি না? এই ভি নটটা আমরা ইউজ করবো এটা, আর এই ল্যামডাটা আমরা ইউজ করবো এটা, ঠিক আছে। তো এখান থেকে তো ফাই নটটা বেরই হয়ে যাচ্ছে, আমাদের তো এটা লাগতেছেই না, বুঝনি? মানে এটা গার্বেজ ইনফরমেশন। এত জুল আসবে বা এত ইলেকট্রোভোল্ট, যেভাবে ইউজ করো, যে এককে ইউজ করো, ফাই নটটা কিন্তু একটা কার্যপ্রযুক্ত একটা শক্তি, এত জুল। বুঝছো, এটা ওইটা পরের ইনফরমেশনটা লাগছে না। আচ্ছা, এখানে একটা জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে এখানে একটা বেগ বের করতে বলছে না, নিশ্চিত ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ দ্রুতি কত। তাহলে তুমি এটা একটা এমসিকিউ টাইপের প্রশ্ন এখান থেকে বের করতে পারো, বা এইখান থেকে বের করতে পারো। দাঁড়া, এখানে লিখে দিই। এই যে এই সূত্রটা আমরা লিখছি, এখান থেকে আমরা একটা সূত্র লিখতে পারি। এখন এটা মনে রাখতে পারলে রাখো, নাহলে দরকার নেই চলো, তো সূত্র মাথায় থাকে না। ভি ইজিক্যাল টু সিম্পলি কি হবে তাহলে বলো, টু টু ইভি নট বাই এম। দরকার নেই আসলে এটা সূত্র, তুমি যদি এটা জানো, হ্যাঁ, তাহলে তুমি তো ভেগটা বের করতে পারবে, এটা আলাদা করে সূত্র হিসেবে মনে রাখার কোনো দরকারও হয় না। তাও লিখে দিলাম, তুমি ইউজ করতে পারো। আচ্ছা, শেষ। মোটামুটি আমাদের বোধহয় এই কি বলে আলোক তড়িৎ ক্রিয়া নিয়ে, ফটোইলেকট্রিক ইফেক্ট নিয়ে আর কোনো ম্যাথ নাই, হ্যাঁ। তো এইগুলো হচ্ছে কি বলে বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন, এগুলা দেখার কাজ তোমার, আমি আর দেখাবো না। এগুলো আমি কয়েকটা বের করে রাখছি, জাস্ট হচ্ছে যেগুলো আমার কাছে মনে হয়েছে যে ইম্পর্টেন্ট।
ঠিক আছে? তুমি এগুলা দেখবা বাসায় অবশ্যই। অবশ্যই রিভিউ করা উচিত তোমার। হ্যাঁ, এটাই আরকি। আচ্ছা। আর আজকে আরেকটা ছোট টপিক আছে। এই ছোট টপিকটা পড়লে আমাদের হয়ে যাবে। সেটা হচ্ছে কি? টপিকটা হলো এক্স-রে। এক্স-রে বা রঞ্জন রশ্মি। তো আমরা দেখছিলাম ফটো ইলেকট্রিক ইফেক্টে কি হয়েছিল? আমাদের একটা মেটাল ছিল। সেই মেটালে যখন আমরা ধরো আ আলো ফেলতাম আলো ফেলতাম আ তখন কি হইতো? ইলেকট্রন নির্গত হতো। এরকম করে। ধরো h nu শক্তির আলো একটা ফোটন কণা ফেলছি, তো একটা ইলেকট্রন বের হইছে। এটা ফটো ইলেকট্রিক ইফেক্ট। এখন আমরা দেখব কি এটা ঠিক উল্টাটা। উল্টাটা কি? যে আমরা একটা উচ্চ গতিসম্পন্ন আলো ফেলবো। সরি কি বলতেছি? উচ্চ গতিসম্পন্ন আমরা একটা ইলেকট্রন বের করব এবং আমরা দেখতে পারবো আমাদের আ একটা ফোটন কণা ওখানে বের হইছে। ফোটন কণা এক্সাক্টলি বলা যাবে না। বা একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ বের হইছে ওখান থেকে। দেখো আল্টিমেটলি আমাদের যে আলো বা ফোটন কণা আলো সেটা কি একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ না? হ্যাঁ, সেটা একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ। তো সেটা প্রয়োগ করলে ইলেকট্রন সেই ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ থেকে শক্তি গ্রহণ করে কি হচ্ছে? ওই বন্ধন থেকে মুক্ত হচ্ছে। তো এবার আমরা কি করছি? আমরা একটা ইলেকট্রনকে এবং এই ইলেকট্রনের শর্ত হচ্ছে উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন। উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন। এই উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রনটা দিয়ে আমরা যদি একটা মেটালকে হিট করি বা এটা হিট আর কি বলা যায়। হিট করে তাহলে সেখান থেকে একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ পাওয়া যায়। এটা একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ ওয়েভ এবং এই ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভটাই হলো আমাদের এক্স-রে। রসায়নে একটা চার্টের মতো আছে। খেয়াল করে দেখছো? চার্টটা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের একটা চার্ট ছিল। এই যে এরকম একটা রেঞ্জে দৃশ্যমান আলো ছিল। দৃশ্যমান আলো। ঠিক আছে? মানে এটা কম্পাঙ্কের উপর ভিত্তি করে বা ওয়েভলেংথ চিন্তা করো। ওয়েভলেংথ না কম্পাঙ্ক আমার তো খেয়াল আসতেছে না জিনিসটা। সম্ভবত ওয়েভলেংথ। হ্যাঁ, হ্যাঁ, ওয়েভলেংথ, ওয়েভলেংথ। তো এই ওয়েভলেংথ যদি এদিকে বাড়ে ধরো এদিকে কমে। কমলে এদিকে কি জানি ছিল? এই যে এদিকে তোমার হচ্ছে অতিবেগুনি রশ্মি তারপর ইত্যাদি, ইত্যাদি থাকতো। আর এদিকে যদি বাড়তো তাহলে এদিকে মাইক্রোওয়েভ হ্যান-ত্যান থাকে। মানে ওই যে চার্টটা। খেয়াল করতেছে? আমি জাস্ট মনে করে দেওয়ার চেষ্টা করতেছি। তো ওই চার্টের মধ্যে কিন্তু এক্স-রেও ছিল। খেয়াল আছে? চার্টের ভিতরে এক্স-রেও ছিল। এবং এক্স-রের শক্তি কিন্তু অনেক বেশি। এক্স-রের শক্তি বেশি এজন্য এক্স-রেটা দেখবা যে চার্টের এইখানে আছে কোথাও। মানে তরঙ্গদৈর্ঘ্যটা কম হবে কারণ এর শক্তি বেশি। তো এটা একটা আল্টিমেটলি ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ আরকি। তো আমরা ইলেকট্রনকে যখন একটা মেটালে আঘাত করব তখন আমরা দেখতে পারবো অবশ্যই একটা নির্দিষ্ট গতিসম্পন্ন উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন আঘাত করতে হবে মেটালে তাহলে আমাদের এক্স-রে বা একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ দেখতে পারবো এবং এই ফিনোমেনাটাই হচ্ছে এক্স-রে উৎপাদনের প্রক্রিয়া আরকি। আর এটা নিয়ে বোধহয় তুমি কাহিনী-টাহিনী পড়ছো কি? ওই যে বিজ্ঞানী হচ্ছে রনজেন্ট ওর একটা কাহিনী ছিল কিভাবে ও এক্স-রে আবিষ্কার করলো। জানা আছে তোমার? জানা নাই? এটা তো মোটামুটি বই-টই যারা মোটামুটি এই যে বিভিন্ন বিজ্ঞানী জীবনীর মধ্যে দেখবা যে থাকে মানে উনার জীবনীতে এটা তুমি পড়তে পারো। যাই হোক, উনি আসলে একটা জিনিস নিয়ে কাজ করতেছিলেন। উনি হচ্ছে উম উনি হলো একটা উনাকে এটাকে বলা হচ্ছে কোলিচ টিউব। ঠিক আছে? এটা নিয়ে উনি কাজ করতেছিলেন। বিজ্ঞানী রনজেন্ট নাম। ওখান থেকে আসলে রঞ্জন রশ্মি আসে। কুলিচ নদ বা টিউব।
এবং এটা হচ্ছে এমন একটা নল, মানে এটা হচ্ছে চিন্তা করতে পারো কম আহ গ্যাসীয় চাপযুক্ত একটা নল। ঠিক আছে? তো এটাতে কি হয়, যদি একটু আঁকাটা আঁকে ফেলি আগে। আচ্ছা, এখানে দুইটা পাত আছে। পাত মানে হচ্ছে এই যে সবুজ আর নীল কালার, এটা দুইটা পাত। মানে ওই যে এর আগের এক্সপেরিমেন্টের মতো। আর এটা হচ্ছে মনে করো একটা গ্লাসের মতো, ঠিক আছে? গ্লাস, তুমি সার্চ দিলেও পাবা, কুলিচ টিউব সার্চ দাও তাহলে সুন্দর যেটা রিয়ালটা ওটা দেখতে পারবা। তো ওইটা গ্লাস, ওই গ্লাসের ভিতরে এরকম দুটো পাত আছে, মানে বাল্বের মতো এরকম। তারপর তো আমরা কি করব, আমরা যেটা করব যে এইটা হচ্ছে আমাদের, এই তারটা হচ্ছে গ্রাউন্ডের তার, ঠিক আছে? সো এই গ্রাউন্ডের তারটা এমন ভাবে সেট করব যাতে করে এইটা হয় নেগেটিভ সাইড আর কি, ঠিক আছে? আর এটা হয় পজিটিভ সাইড। মানে গ্রাউন্ডের রেসপেক্টে এটা হচ্ছে আমাদের পজিটিভ, এটা হচ্ছে গ্রাউন্ড আর কি। এটা হচ্ছে নেগেটিভ সাইড হবে, এটা পজিটিভ সাইড হবে। তাহলে এখানে এইটা হবে নিশ্চয়ই যেটা নেগেটিভ, ওটা হচ্ছে আমাদের ক্যাথোড। নেগেটিভটা হচ্ছে আমাদের ক্যাথোড, ক্যাথোড। আর পজিটিভটা হচ্ছে আমাদের অ্যানোড। এই সাইডটা অ্যানোড। তো এখানে ইলেকট্রন থাকবে অনেকগুলা, ইলেকট্রন ইলেকট্রন, ঠিক আছে? আর এখানে পজিটিভ থাকবে, যেহেতু আমরা পজিটিভ করছি এটাকে, এই পাত্রটাকে পজিটিভলি চার্জড এরকম করে এভাবে রাখছি। তো এখন কি হবে, এখন হচ্ছে আমরা যদি এখানে অনেক উচ্চ বিভব প্রয়োগ করতে পারি, মানে অনেক বড় বিভব দিছি, অনেক বড় মানের, তাহলে নিশ্চয়ই এখানে কিন্তু কোনো ইয়া নাই, মিডিয়াম নাই। ঠিক আছে, জাস্ট গ্যাসীয় চাপযুক্ত একটা নল, কম গ্যাসীয় চাপযুক্ত, কোনো মিডিয়াম নাই। সবচেয়ে ভালো হয় তুমি এটাকে বলো বায়ু শূন্য, মানে এটাও বাদ দাও, কম গ্যাসীয় না, এটা তুমি বলো যে বায়ু শূন্য, মিডিয়াম। বায়ু শূন্য, এখানে কোনো মিডিয়াম নাই, শূন্য, বায়ু শূন্য। তাই যদি হয় তাহলে এখানে কি হবে, ইলেকট্রন গুলো দৌড় দিবে এদিকে, দৌড় দিবে এদিকে, দৌড় দিবে, কারণ অনেক বিভব প্রয়োগ করছে, এদিকেও পজিটিভ দেখতেছে, এখানে নেগেটিভ ইলেকট্রন গুলা, তাহলে ক্যাথোড থেকে ইলেকট্রন অ্যানোডে চলে আসবে, অনেক দ্রুত গতিতে চলে আসবে, কারণ অনেক বেশি পরিমাণে, আমরা বললাম না উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন আমরা নিক্ষেপ করতে যাচ্ছি। তাহলে সেটা কিভাবে করতে পারি, সেই ব্যবস্থাটা বা সেট আপটাই হলো এই কুলিশ টিউব, যেখানে আমরা উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন পাইতে পারি। তো আমরা যেটা করব, এই যে এখান থেকে এখানে তো ডিরেক্ট ইলেকট্রন গুলো আসবে, একটা টান অনুভব করবে। তো তার মাঝে আমরা সুন্দর করে এখানে একটা কি করব, মেটাল রাখে দিব। মেটাল রাখে দিলাম, তাহলে কি হবে, ইলেকট্রন গুলো যখন আসবে তখন মেটালটাতে ধাক্কা খাবে। ইলেকট্রন গুলো যখন আসবে তখন মেটালটাতে ধাক্কা খাবে। ধাক্কা খেলে এই যে উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন আসতেছে এখানে, তাহলে এখানে ধাক্কা খাবে, ফলে এখানে একটা আমরা কি বলে ওয়েভ দেখতে পারবো, এবং সেটাই হচ্ছে আমাদের এক্স রে।
এটা হচ্ছে পুরো সেট আপ, এক্স রে তৈরির উৎপাদনের সেট আপ। এখন এইটা আছে না ভুল ক্রমে হয়ে গেছে, এটা আসলে কেউ করতে চায়নি, এটা ভুল ক্রমে হয়ে গেছে কার দ্বারা? বিজ্ঞানী রঞ্জন দ্বারা। তিনি আসলে এই বিষয় করতে মানে উনি উনার কাছে ছিল কি ওই যে উনি হচ্ছে ইলেকট্রন মানে উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন এভাবে তৈরি করবেন এরকম কিছু একটা সেট আপ ছিল। এবং উনি কি করছে, যেহেতু উনি জানেন যে এখানে অনেক কিছু হইতে পারে, উনি পুরা জিনিসটাকে সুন্দর করে একটা গল্প আছে আর কি, যে পুরা জিনিসটাকে কালো ইয়া দিয়ে ঢাকে দিছে, মানে উনার হাত দিয়ে ঢাকে দিছিলেন আর কি, কালো একটা কাপড় দিয়ে এভাবে ধরেছিলেন। তো কি হইছে যে এক্স রেটা উনার হাত ভেদ করে ওই একটা ফ্লোরোসেন্ট পেপারে পড়ে গেছে। মানে উনার হাতটা নিচে ছিল আর নিচে একটা ফ্লোরোসেন্ট পেপার ছিল। তো এক্স রেটা যখন উনার হাত দিয়ে ভেদ করে চলে গেছে, মানে এক্স রে কিন্তু কি হয় আমাদের হাড্ডি চাড্ডি ভেদ করে চলে যেতে পারে না। তো এর ফলে ফ্লোরোসেন্ট পেপারে উনার হাতের একটা ছবি পাওয়া গেছিল। তো উনি বলতেছিলেন যে আরে এটা আরো কেন হলো, ঠিক আছে, এরকম করে একটা কাহিনী আছে, আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না। তো এই তখন উনি বললেন যে তাইলে নিশ্চয়ই এখানে একটা রশ্মি পাওয়া গেছে বা সৃষ্টি হয়েছে। তো আমরা জানি কোনো কিছু যদি অজানা থাকে তাহলে ওটাকে আমরা বলি এক্স দ্বারা রিপ্রেজেন্ট করি। এই জন্য তিনি ওই রেটার নাম দিলেন এক্স রে। এবং সেই থেকে এখনো এক্স রে নামে ডাকা হয় এইটাকে, এই যে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাকে এক্স রে নামে ডাকা হয়। তো আসলে এটা কিছুই না, এটা আসলে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জের একটা ইলেকট্রোম্যাগনেটিক যদি ওয়েভ হয় তাহলে সেটা এক্স রে নামে আমরা বলি তাকে। যেমন আমরা বলি বেগুনি আলো, একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে আমরা বেগুনি আলো বলি, এরকম ভাবে এক্স রে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যার একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে, যেমন এবং সেটা কিভাবে সৃষ্টি হয়? ইলেকট্রনের উচ্চ গতি সম্পন্ন আঘাতের ফলে। এইটাই হচ্ছে কাহিনী। এখন এখানে ম্যাথ কোথায়? গল্প তো করলাম, কিন্তু ম্যাথ কোথায়? ম্যাথ কিছুই না, ম্যাথ খুবই সহজ। যে আমরা চিন্তা করতেছি এরকম, যে ইলেকট্রনের যে পুরা গতিশক্তিটা আছে, এই যে এক্স রে যে রশ্মিটা আসলো, এটা তো একটা নিশ্চয়ই শক্তি আছে। যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য আমরা শক্তিটা বের করতে পারি, আমাদের সূত্র হচ্ছে এইচ এফ অথবা এইচ এইচ এফ দুই, হ্যাঁ। তো এই এক্স রে শক্তিটা হচ্ছে আমাদের এইটাই, এইচ এফ। এখন এই শক্তি পাইলো কই থেকে? ইলেকট্রনের গতিশক্তি থেকে। তাহলে ইলেকট্রনের গতিশক্তি কি? ইলেকট্রনের গতিশক্তি ধরো কে, বা সেটা আমরা বলতে পারি হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে, হাফ এম ভি স্কোয়ার। অথবা আমরা এই ইলেকট্রনের গতিশক্তি আবার কই থেকে আসতেছে? ওই যে বিভব পার্থক্য প্রয়োগ করেছিলাম সেটা থেকে, তাহলে এটাকে ইভিও বলা যায়। এবং সেটাই কিসের সমান হবে? এক্স এর এই শক্তিটা সমান হবে। এবং এখানে আমরা যেটা কাজে লাগাইছি, শক্তির সংরক্ষণশীলতা আমরা কাজে লাগাইছি কি, কনজারভেশন অফ হচ্ছে এনার্জি, সিও ই, কনজারভেশন অফ এনার্জি, মানে যেই পরিমাণ ইলেকট্রনের শক্তি ছিল আমরা মনে করতেছি পুরাটাই এক্স রে তে রূপান্তর হয়েছে। এখন আদৌ এটা হয় না, স্বাভাবিকভাবে কিছু পরিমাণ শক্তি লস তো হবে, কিন্তু আমরা ধরে নিচ্ছি কোনো শক্তি লস হবে না, যা গতিশক্তি ছিল সেটাই কি হবে, এইচএফ এ পরিণত হবে। তাহলে এখন আমাদের সিম্পলি সূত্র হচ্ছে এইটা, অথবা তুমি মনে রাখতে পারো হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু এইচএফ, ঠিক আছে। এবং এই এফটাকে আমরা বলি ম্যাক্সিমাম, সর্বোচ্চ শক্তির যে ইয়াটা পাওয়া যাবে, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের শক্তিটা পাওয়া যাবে সেটাই। তো এই এফটাকে আমরা বাই ডিফল্ট ম্যাক্সিমাম ধরবো, ঠিক আছে, এটাই। এখন আমরা সেম ভাবে যদি এটা ইয়া দিয়ে করি, মানে হাফ এম বি স্কোয়ার ইকুয়াল আমরা লিখি এস সি ভাগ ল্যামডা। এই ল্যামডা হবে এটা মিনিমাম, বুঝছো? ল্যামডা মিনিমাম হওয়া মানে হচ্ছে শক্তি বেশি হওয়া, এফ ম্যাক্সিমাম হওয়া মানে শক্তি বেশি হওয়া। তো এই দুটো সূত্র আমরা মনে রাখলে হয়ে যায়। তাহলে এখানে জাস্ট উল্টাটা হলো না, আগে কি করতেছিলাম, এইচ এফ প্রয়োগ করে হাফ এম বি স্কোয়ার পাচ্ছিলাম, এখানে কি হচ্ছে, এখানে হাফ এম বি স্কোয়ার প্রয়োগ করে এইচ এইচ এফ পাচ্ছি। এখানে আবার কোনো কার্য অপেক্ষক নাই কিন্তু, ঠিক আছে, এখানে ওইটা নাই। এখানে ডিরেক্ট তুমি ইলেকট্রনটা ফেললে ডিরেক্ট তুমি আলোটা পাচ্ছ, এখানে কার্য অপেক্ষকের কোনো কনসেপ্ট নেই, ঠিক আছে। তো এখন জাস্ট এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করবো কয়েকটা। যেমন, আচ্ছা বুঝতে পারছো তো না? পুরো কাহিনী আমি তো বলে গেলাম। 30 কিলোভোল্ট ইলেকট্রন দ্বারা শক্তি উৎপন্ন এক্স রশ্মির সর্বোচ্চ কম্পাঙ্ক এবং সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, ঠিক আছে। তো সর্বোচ্চ কম্পাঙ্ক বলছে, এটা বলে ঘাবড়ে যাওয়ার কথা নয়। তো ওই যে যে এসএফ টা ওটাই হচ্ছে সর্বোচ্চ কম্পাঙ্ক, ঠিক আছে। তো কম্পাঙ্কটাই যেটা বের হবে ওটাই সর্বোচ্চ কম্পাঙ্ক হবে। তাহলে কি হবে, সিম্পলি আমাদের কাছে এই ইলেকট্রন দ্বারা বলছে ইলেকট্রন দ্বারা হিট করা হয়েছে, তাহলে কত ইলেকট্রোভোল্টের? 30 ইলেকট্রোভোল্ট এটা। তাহলে এটা ভি দেওয়া আছে আর কি, ঠিক আছে, এটা ভি। তাহলে সিম্পলি আমরা এটা কাজে লাগাতে পারি। ই
ভি ইজ ইকুয়াল টু এইচএফ। এইচএফ ম্যাক্স আসবে এখানে, এই যে এফ ম্যাক্সটা বের করে ফেলবো। এফ ম্যাক্সটা পাই গেছি, এখন আমাদেরকে তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে হবে। তো আলটিমেটলি যেটা বলতেছিলাম যে আমাদের এক্স রেটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাহলে সেটার বেগ কত হবে? সি, আলোর বেগের সমান হবে। যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বেগটা আলোর বেগের সমান হয়, এটা কিন্তু আমরা সপ্তম চ্যাপ্টারে পড়ছিলাম। সো সিম্পলি এটা হবে এফ, এফ ল্যামডা, এখান থেকে ল্যামডাটা বের করবো। তো এক্স, এটা মনে রাখতে হবে যে এক্স রে আলোর বেগে চলে, এটা বলে দেওয়ার কিছু নাই। যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভই আলোর বেগে চলে। তারপরে আচ্ছা, এক ব্যক্তির বুকে এক্স রে, হ্যাঁ 30 কেভি, হ্যাঁ অবশ্যই সব এসআই এককে কাজ করতে হবে। তুমি প্লাঙ্কের ধ্রুবকটা নিশ্চয়ই জুল সেকেন্ডে লিখবা, তাই না? তাহলে তোমার, না, গুণ দেবো না, গুণ করবা। বাবা বলছে এক ব্যক্তির বুকে এক্স রে করার সময় এত শক্তি শোষণ করে, প্রতিটি এক্স রে ফোটনের শক্তি এত হলে তিনি কত সংখ্যক ফোটন শক্তি শোষণ করেছেন। মানে আমরা যখন এক্স রে কোনো কিছু এক্স রে করি, এক্স রে করা মানে কি ওই ব্যক্তির উপর ওই এক্স রে রশ্মিটা ফেলতে হয়, তখন কি হয় এক্স রে রশ্মিটা ওই হাড্ডি গুলা পার করে চলে যায়, তাই না? তো তখন আমরা ওই ছবিটা দেখতে পাই এরকম করে। তো এখন বলছে যে ওই ব্যক্তিটার উপর এক্স রে করার সময় এত শক্তি শোষণ করছে ওই ব্যক্তিরা, মানে এক্স রে যে শক্তিটা ওটা দিয়ে দিছে। এখন বলছে যে প্রতিটি এক্স রে ফোটনের, মানে এক্স রে ফোটনের শক্তি যদি এত হয়, মানে একটারে শক্তি যদি এত হয়, একটা ফোটনের, একটা এক্স রে ফোটনের শক্তি যদি এত হয়, তাহলে কতগুলো ফোটন আসলে ওই ব্যক্তিকে হিট করছিল। তাহলে সিম্পলি আমরা কি বলতে পারি যে একটা ফোটনের শক্তি, সরি একটা ফোটন নাম ধরে ওর ওই ব্যক্তির উপর নাম এন সংখ্যক ফোটন ফেলানো হয়েছে, তাহলে এন সংখ্যক ফোটনের শক্তি কি হবে? এন ইন্টু এইচ এফ, তাই না? এন ইন্টু এইচ এফ, সেটা আবার কিসের সমান হবে? এই যে যে শক্তি শোষণ করছে এইটা সমান হবে 1.5 ইন্টু 10⁻³ জুল, তাই তো? আহ এটা তো সহজ একটা জিনিস, আমি এখানে এইচ এফ টা না, এইচ এফ টা দরকারই নেই, আমরা সিম্পলি এটা ইউজ করবো, ই। আর এখানে আমি দাঁড়াও, আমি এখানে দিই ই টোটাল। এটা বোঝা গেছে না যে ই টোটালটা কি হবে? এন সংখ্যক ফোটন, একটা ফোটনের শক্তির এন গুণ। তো একটা ফোটনের শক্তি দিয়েছে এত ভোল্ট, টোটাল শক্তি শোষণ করছে এতটা, তাহলে টোটাল শক্তি হবে কি? সিম্পলি 1.5 ইন্টু 10⁻³ নাম্বার এন, ই এর ভ্যালু হচ্ছে 400 ইলেকট্রোভোল্ট। তাহলে এটা যেহেতু জুলে দিছে, তাহলে এটাকে জুলে নিতে হবে। তাহলে এটা জুলে কিভাবে নিব? 4000 কে কি দিয়ে গুণ করব? 1.602 ইন্টু 10⁻19 জুল। এখান থেকে এন এর ভ্যালুটা পাওয়া যাবে এতটি। বুঝছো কি? সর্বনিম্ন এত তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রে উৎপাদনের জন্য এক্স রে নলের ক্যাথোড ও অ্যানোডের বিভব পার্থক্য সর্বনিম্ন মান কত হওয়া প্রয়োজন? তোমার কি চাইছে? ভি চাইছে, কি দেওয়া আছে? ল্যামডা দেওয়া আছে, এটাই। তাহলে তুমি কি সূত্র লাগাবা? ইভি ইজ ইকুয়াল টু এইচ সি ভাগ ল্যামডা, এখান থেকে ভিটা বের করবা। বুঝছো? তারপরে একটা এক্স রে নল এত 25 কিলোভোল্ট বিভব পার্থক্যে কাজ করে বলে দিছে, ভি হচ্ছে এত। লক্ষ্যবস্তু ইলেকট্রন গুলো কত বেগে আঘাত করবে, মানে প্রথমে চাইছে লক্ষ্যবস্তুতে ইলেকট্রন গুলো কত বেগে আঘাত করবে। সিম্পলি এটা হবে হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু ইভি, ভি দেওয়া আছে। এটাও ওই যে কিলো ভোল্টে দিছে, তাহলে তোমাকে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে ভিটা কি হবে বের করে ফেলবো। এটা বেগ, কিন্তু এই ভি হচ্ছে বেগ, আর এটা হচ্ছে ভোল্টেজ। আচ্ছা, তাহলে এটা বের করে ফেলতে পারবো, সমস্যা নাই। তারপর কি বলছে যে ইলেকট্রনের যে শক্তিটা আছে সেটা 6% এক্স রে রূপান্তরিত হয়। তো এক্স রে রশ্মির সর্বোচ্চ কম্পাঙ্ক কত হবে? তার মানে দেখো যে এবার এক্স রে রশ্মিতে যে রূপান্তরিত হয়েছে, পুরা শক্তিটা রূপান্তরিত হয়নি কিন্তু,
তার 6% রূপান্তরিত হয়েছে। তাহলে আমরা নর্মালি সূত্র কি জানি? নর্মালি আমরা সূত্র জানি হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু এইচ এস, তাই না? কিন্তু এবার কি হবে? একটু পরিবর্তন আসবে না? তাহলে এই হাফ এম বি স্কোয়ার পুরোটাই কি এইচ এফ এ পরিণত হয়েছে? না, এর 6%। ব্যাস, হয়ে গেল আমাদের অঙ্ক। হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু কি হবে? 6/100 ইন্টু এইচ এফ। বাকি তুমি বসাই দিবা, ওখান থেকে ভি পাইছো বোধহয়, তাহলে তুমি এখানে ইভিও লিখতে পারতা, এটার জায়গায় ইভিও লিখতে পারতা, একই জিনিস আসবে। তারপর এখান থেকে টেস্টটা বের করলাম, এত হার্টস, বুঝছো? তাহলে তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে ওই যে উদ্ভাসের বই থেকে বইটা বের করে যতগুলা সৃজনশীল আছে সবগুলা না দেখে করা। না দেখে করা বলতে একদম তোমাকে সুন্দর করে করতে হবে এরকম না, তুমি জাস্ট এমনি একটা রাফ খাতা নিবা, নিয়ে খালি ইকুয়েশন লিখবা। আহ, দেখবা যে তোমারটা মিলতেছে কিনা, বা তুমি যেটা চিন্তা করতেছো ওটা হচ্ছে কিনা, নিজে থেকে অঙ্কগুলো করা লাগবে, তাইলে হবে। অথবা তুমি তোমার যে টেক্সট বুক আছে, যদি হিসাব স্যারের বই থেকে হিসাব স্যার, যদি সেলু স্যারের বই থেকে সেলু স্যার, সেখানে টপিক বের করে ওখানে অঙ্কগুলো করবা, মানে এই টপিকে, ঠিক না? আর আমাদের খালি আরেকটা টপিক আছে যেটা হচ্ছে কম্পটন ইফেক্ট, সেটা পড়লে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। চ্যাপ্টারটা আরো তাড়াতাড়ি শেষ করা যাইতো, আমি শুরুতে ওই তোমার হচ্ছে কাঠামোগুলা যে আছে, লরেন্স ট্রান্সফরমেশন, তারপর হচ্ছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, এগুলো পড়াইছিলাম তো এই জন্য একটু বেশি লেকচার লাগে গেল। ওগুলো নাও পড়ানো যাইতো, কারণ ওগুলো আসলে আলটিমেটলি অ্যাডমিশনে খুব কম আসে, কিন্তু আমি ভাবলাম যে তোমাদেরকে পড়াই দিই, এই জন্য আর কি বেশি লাগছে, তাহলে 7-8টা লেকচারে হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এখান থেকে